মাঝে কেটে যায় পুরো একটা দিন। আজ সিরাতের কোচিংয়ে ভর্তি হওয়ার দিন। তারা তিনজন একসাথে বের হবে। নাহিলকে স্কুলে দিয়ে তারপর যাবে কোচিং সেন্টারে। 7টা বাজে। সিরাত সকাল সকাল উঠে রান্নাঘরে ঢুকেছে। আজ পুরো দিনের রান্না একেবারে শেষ করে রাখবে, কেননা আজ কখন ফিরবে তার ঠিক নেই। ফিরে এসে আর রান্নাঘরে ঢুকতেই মন চাইবে না। বাসার জন্য একজন কাজের লোক রেখেছে, 1 তারিখ থেকে আসবে। সব কাজই করবে, শুধু রান্নাটা সিরাত করবে। এই কাজটা সে চেয়েও নিয়েছে। রওনাব উঠেছে ভোরে, উঠে তার প্রয়োজনীয় কাগজ সারছে। এদিকে চুলায় রান্না বসিয়ে সিরাত যায় নাহিলের ঘরে। সে এখনও বেঘরে ঘুমাচ্ছে। নাহিলের বিছানার কাছে গিয়ে বেশ কয়েকবার ডাকতে আড়মোড়া ভেঙে উঠে বসে। সিরাতকে দেখেই চোখ মুখ কুঁচকে আসে। বলে, এত সকালে কে ডাকে বলো? কি ঠান্ডা বাইরে সিরাত। বাপ আপনার যে স্কুল আছে সে খেয়াল আছে? 8টা বাজতে চললো। কখন খাবেন? কখন রেডি হবেন শুনি? নাহিল, এই শীতে তো আমার কম্বলের নিচ থেকেই বের হতে ইচ্ছে করছে না। সিরাত, ওঠো সোনা, আমরা সবাই একসাথে যাব তোমার স্কুলে। ভুলে গিয়েছো? তুমি এখনো বিছানায় থাকলে হবে? নাহিল, তাই তো। আচ্ছা তুমি যাও, আমি হাত মুখ ধুয়ে আসছি। সিরাত, আজ শুবে না কিন্তু। দ্রুত আসো, টেবিলে খাবার দিছি। সিরাত বের হয়ে যেতে যেতে বলে, আমি কিন্তু আর এসে ডাকবো না, ঘরে তালা দিয়ে চলে যাব। টেবিলে একে একে খাবার এনে গুছিয়ে রাখে। দেখতে দেখতে এই সংসারে তার 5টা দিন হতে চলল। দিন কত দ্রুত ফুরায়, চোখের পলকে একটা দিন চলে যায়। এই কদিনে বাড়িতে ফোন দিয়েছিল একবার, তাও তার ভাইয়ের ফোনে। রামি মিথালার সাথে কথা বলে ভালো মন্দ জিজ্ঞেস করে কল কেটে দেয়। এরপর আর কথা বলেনি। রামি কল দিয়েছিল, বেখিয়ালে ধরতে পারেনি, পরে আর সেও দেয়নি। সিরাত এবার যায় তার আর রৌনকের ঘরে। সেদিনের পর থেকে তারা একই ঘরে থাকে, একই ঘরে একই বিছানায় থেকেও তাদের মাঝে প্রয়োজনে অধিক কথা হয় না। ঘরে এসে দেখে রৌনক তৈরি হচ্ছে। সিরাত কদিনে এটা খেয়াল করেছে যে সে রেডি হয়ে তারপরে ঘর থেকে বের হয়, তারপর খেয়ে দিয়ে কাজে বের হয়। আজও তার ব্যতিক্রম ঘটেনি। সিরাতকে দেখে বলে, এখনও ঘুর করছো? কত বাজে খেয়াল আছে? নাইলকে স্কুলে দিয়ে ওখানে যেতে হবে তো। দ্রুত যাও। সিরাত, যাচ্ছি তো। রৌনক, আর একটা কথা, কোচিংয়ে আজ যাচ্ছ পড়তে, কোনো ছেলের সাথে মিশবে না, আর মেয়েদের সাথেও খুব বেশি মেশার দরকার নেই। সিরাত, তা এগুলো কি এখনও বলতে হবে? আর না মিশলে কি ভূতের মতো গিয়ে বসে থাকবো? রৌনক, মিশতে তো নিষেধ করিনি, বলছি কম ঘেঁষাঘেঁষি করবা, আর ছেলেদের সাথে মিশবে না। ওইসব ছেলেপেলেরা ভালো হয় না। সিরাত কাবার্ড থেকে কাপড় বের করতে করতে ভেঙিয়ে বলে, ভালো না? আপনাকে বলছিল সবাই কি খারাপ? রৌনক, খারাপ হোক ভালো হোক তুমি মিশবে না, ব্যাস। এখন যাও, তৈরি হয়ে নাও। কাপড় জামা নিয়ে ওয়াশরুমে চলে যায়। হাত মুখ ধুয়ে কাপড় বদলে বেরিয়ে আসে। নীল সাদা একটা টু-পিস সাথে ম্যাচিং করে ওড়না পরেছে আজ। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো আঁচড়ে নেয়। তার চুলগুলো লালচে বর্ণের, সোজা কোমর পর্যন্ত। বাতাসে চুল এলোমেলো হওয়ার ভয়ে সেগুলোকে একটা রাবারের সাহায্যে আটকে দুপাশে চুলগুলো পাঞ্চ ক্লিপের সাহায্যে আটকে নেয়। মুখে একটু ক্রিম লাগিয়ে ঠোঁট লিপ বামটা ব্যাগে ভরে নেয়, কেননা শীতে তার প্রচুর পরিমাণে ঠোঁট ফাটে। সে বের হয়ে ডাইনিংয়ে আসতেই দেখে রৌনক নাহিলকে খাইয়ে দিচ্ছে। এই ছেলেকে একা খেতে দিলে ঘন্টা লাগিয়ে দেয়, তাই স্কুলে যাওয়ার আগে কয়দিন সিরাত নিজ হাতে খাইয়ে দিয়েছে। আজ রৌনক খাওয়াচ্ছে। সিরাতকে দেখে নাহিল বলে, এত সময় লাগে তোমার রেডি হতে? তাড়াতাড়ি খেয়ে নাও, লেট হয়ে যাচ্ছে। সিরাত, তোর খাওয়া তুই খা।
খাচ্ছে আরেকজনের হাতে, আবার আমাকে বলে আমার তোর মতো 1 ঘন্টা সময় লাগে না নাহিল, আমি মোটেও 1 ঘন্টা বসে খাই না, তোমাদেরই বেশি তারা, তাই খাইয়ে দাও। সিরাত, হয়েছে থাক, আর বলতে হবে না, জানি আমি। রওনক চুপচাপ তাদের কথা শুনে একবার সিরাত আর একবার নাহিলের দিকে তাকায়। নাহিল তার বাবাকে তার দিকে তাকাতে দেখে মুখের কথা গিলে নেয়। রওনক দুজনেই চুপচাপ খেয়ে গাড়িতে গিয়ে বসবে, কোনো কথা যেন না শুনি। কথাটা সে মূলত বলেছে নাহিলকে উদ্দেশ্যে। এরপর টেবিলে পিনপটন নীরবতা। খাওয়া দাওয়া শেষে থালা বাসন গুছিয়ে রাখতে যায় সিরাত। রওনক সিরাতের হাত থেকে সেগুলো নিয়ে বলে, তুমি গিয়ে গাড়িতে বসো, এগুলো আমি গুছিয়ে রাখছি। সিরাত, আমি করছি তো, আপনি যান। রওনক, তুমি যাও, এগুলো গুছিয়ে আবার যাবে রেডি হতে, তারপর আরও 1 ঘন্টা। যাও। সিরাত আর কথা না বাড়িয়ে চলে যায়। গাড়িতে গিয়ে বসে নাহিল আগে থেকেই সেখানে বসে আছে। নাহিল, এই ড্রেসে তোমাকে সুন্দর লাগতেছে। সিরাত, ধন্যবাদ মেরে বাচ্চা। আই দুজনে কয়েকটা সেলফি তুলি। নতুন ফোন কিনলাম কিন্তু একটা ছবিও তোলা হয়নি। নাহিল, এই গাড়ির মধ্যে? সিরাত, আরে না, বাইরে চল, তোর বাবা আস্তে আস্তে আমাদের ছবি তোলা হয়ে যাবে। দুজনে বের হয়ে বাড়ির সামনে দিয়ে বেশ কিছু ছবি তোলে। এরই মাঝে রওনক এসে হাজির হয়। তারা দুজনের গাড়িতে উঠে বসে। সিরাত ও নাহিল পিছনের সিটের সামনে। রওনক গাড়িতে উঠে বসতেই গাড়ি স্টার্ট করে। পুরো সময়টা রওনক আর চোখে বারবার পিছনে বসা দুজনকে দেখেছে। পুরো সময়টা কিছু একটা নিয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করেছে। তাকে পিছনে তাকাতে দেখলেই চুপ হয়ে গেছে। সময় মতো পৌঁছে যায় নাহিলের স্কুলে। নাহিলকে স্কুলে গেটের ভেতরে দিয়ে এসে আবারও গাড়িতে উঠে স্টার্ট করে। এরপরে গন্তব্য কোচিং সেন্টার। কোচিং সেন্টারে পৌঁছে গাড়ি সাইডে পার্ক করে দুজন বেরিয়ে পড়ে। কোচিং সেন্টারটা বেশ বড়সড়, নাম ডাকও আছে ভালোই। বাড়ির থেকে কাছে হওয়ার এখানেই ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে। যাতায়াতের সুবিধা, সে নিয়মিত আনা নেওয়া করতে পারবে। নাহিলের স্কুলও এখানে থেকেই কাছে, ছুটির সময়ও একসাথে যাতায়াত করতে পারবে তারা। সেও কিছুটা নিশ্চিন্ত থাকবে। রওনক সিরাতের এক হাত মুঠোয় নিয়ে ভেতরে পা রাখে, সোজা চলে যায় অফিস কক্ষে। সেখানে উপস্থিত ছিলেন কোচিং সেন্টারের পরিচালক মাহমুদ হাসান। রওনক তার পূর্ব পরিচিত। মাহমুদ হাসানের বাবা রওনকের পেশেন্ট, সেই হিসেবেই পরিচিত তারা। রওনককে দেখে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে, সামনে পাতানো চেয়ার টুতুটে বসতে অনুরোধ করে। তারা দুজনেই বসে। মাহমুদ ভাই কেমন আছেন? রওনক, জি আছি আলহামদুলিল্লাহ, আপনার কি খবর? আঙ্কেলের শরীর কেমন? মাহমুদ, এই তো ভালোই, বাবার শরীরও ভালো আছে। রওনক, মনে করে নিয়মিত ওষুধগুলো খাওয়াবেন, ওষুধ মিস দেওয়া যাবে না, আশা করা যায় দ্রুত সুস্থ হয়ে উঠবে। মাহমুদ, জি ভাই। তা ভর্তি কি তাকে করাবেন? রওনক, জি আমার মিসকাত শিকদার, ওর কথাই বলেছিলাম। মাহমুদ, ও আচ্ছা। রওনক, জি। তার ইয়ার গ্যাপ পড়েছে, টাইফয়েডে আক্রান্ত হয়, গত বছর পরীক্ষা দিতে পারেনি, তাও এই বছর আর সেভাবে পড়াশোনার দিকে মন নেই, সামনের পরীক্ষা, তাই সেভাবে পড়াবেন। মাহমুদ, জি জি, তা তো অবশ্যই, সেটা আর বলতে হবে না ভাই, ভাবি মানুষ সে, তাকে তো সেভাবে গুরুত্ব দিতে হবে, এটুকু আস্থা রাখতে পারেন। রওনক, ধন্যবাদ, আপনাদের উপর আস্থা আছে বলেই এখানে আসা। কথাবার্তার মাঝে সিরাতের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করা হয়। বেশ কিছু সিট দেওয়া হয়। যেহেতু সে শুরু থেকে ছিল না, তাই তাকে স্পেশাল ব্যাচে ভর্তি করানো হয়েছে। পড়ার চাপটাও তার বেশি। এরপর মাহমুদ হাসান অন্যান্য টিচারদের সাথেও পরিচয় করিয়ে দেন। সিরাতের ক্লাস 10টার থেকে 1টা। সেখান থেকে বেরিয়ে তারা চলে যায় মার্কেটে। শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে, শীতের কেনাকাটা করতে হবে। সিরাত আসার শীতের কিছুই আনেনি।
মার্কেটে গিয়ে ঘুরে ঘুরে শীতের পোশাক দেখে বেছে বেছে দুইটা রং কোট, হালকা পাতলা কিছু গেঞ্জি প্যান্ট আরও বেশ কিছু জিনিস কেনে। পাশাপাশি সে পছন্দ করে নাহিল ও রওনাফের জন্য কেনে। রওনাফ বারবারই নিজের জিনিস নিজেই পছন্দ করে কেনে, কিন্তু আজ সিরাতের উৎসাহ দেখে আর না করে না, যদিও মাঝে মাঝে তার মতামতও নিয়েছে। সেদিন রাতের পর মেয়েটা কাজে কর্মে তার সাথে বেশ সহজ হয়েছে, তবে কথাটা কমই বলে। কেনাকাটা শেষে দুজন ভাগ করে ব্যাগগুলো নিয়ে বাইরের দিকে আসে। রওনাফের নজরে পড়ে একটা রেডো চাদরের দিকে। সে সিরাতকে নিয়ে সেদিকে যায়। রওনাফ চাদরটাকে এক হাতে ধরে বলে, এটা নাও, তোমাকে মানাবে সিরাত। এটা নিয়ে কি করব? এগুলো আমি পরি না। আর কতগুলোই তো নিয়েছি। রওনাফ, সব তো নিজের পছন্দে কিনেছো, আমি কি কিছু বলেছি? আমার পছন্দে এই একটা নাও, পছন্দ না হলে বাইরে পড়তে হবে না। আমি যখন বাড়ি থাকবো তখন পড়বে, তোমার দেখতে হবে না, আমি দেখব। সিরাত, এত পছন্দ হলে নিজের জন্য নিন। রওনাফ, এটা তোমাকেই মানাবে। কথাটা বলে একজন সেলসম্যান ডেকে ম্যানিকুইনের শরীর থেকে চাদরটা খুলে কাউন্টারের দিকে চলে যায়। বিল মিটিয়ে চলে বেরিয়ে আসে। সেরা তো আর কথা না বাড়িয়ে চলে আসে। প্রায় 1টা বেজে গেছে। তারা সোজা নাহিলের স্কুলে যায়। নাহিলের ছুটির সময় হয়ে গেছে। কিছু সময় অপেক্ষা করতেই স্কুল ছুটির ঘন্টা বাজে। স্কুলের গেট খুলে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা একে একে সারিবদ্ধভাবে বেরিয়ে আসছে। শান্ত স্বভাবের নাহিল বের কমে আসলে তবে বের হয়। স্কুলের দরজা থেকে বের হয়ে রওনাফকে দেখে সে দৌড়ে এসে চাপটে ধরে। রওনাফ ছেলেকে কোলে তুলে নেয়। টুকটাক কথা বলতে বলতে রাস্তা পার করে অপর পাশে থাকা গাড়ির কাছে এগিয়ে যায়। সিরাত এত ঘোরাঘুরি করে ক্লান্ত, সে একপাশে হেলান দিয়ে চোখ বুজে আসে। তাই রওনাফ গাড়ির দরজা খুলে সামনের সিটে বসিয়ে দেয়। তাকে অপর পাশ থেকে সেও উঠে বসে। গাড়ি স্টার্ট দেয়। সারাহ কাল বাড়ি চলে যাবে, তাই মাহিরা আজ তাকে নিয়ে তার কলেজে যাবে। তাদের কলেজে ঘুরিয়ে দেখাবে। সকালে উঠে রেডি হয়ে দুজন ডাইনিংয়ে আসে। মাশরাফি আগে থেকেই টেবিলে ছিল। তাকে দেখে মাহিরা বলে, ভাইয়া তুমি যাওয়ার সময় আমাদের একটু কলেজে নামিয়ে দিও। মাশরাফি, আজ হবে না, দুজন রিক্সা করে চলে যাস। মাহিরা, ভাইয়া এ রোডে রিক্সা পাওয়া অনেক ঝামেলার বিষয়, কত সময় দাঁড়িয়ে থাকতে হয়। তারপর আজ দেরিও হয়ে গেছে। মাশরাফি, আব্বু গাড়ি নিয়ে গেছে, আমি বাইক নিয়ে যাব। এই বাইকে 3 জন বসা যায়। মাহিরা, একটু কষ্ট করে নিয়ে যাও ভাইয়া, আমাদের বসতে সমস্যা হবে না। সারাহ, হ্যাঁ ভাইয়া, আমরা তো চিকন চিকন 2টা মেয়ে, বেশি জায়গা লাগবে না, বসতে নিয়ে যান না। রান্নাঘর থেকে মনিরা বেগম তাদের কথা শুনে বেরিয়ে এসে বলে, নিয়ে যা তো একটু, যদি সমস্যা বেশি হয় একটা রিক্সা দেখে তুলে দিস। সবার জোরাজোরিতে মাশরাফি রাজি হয়। একরাশ বিরক্তি নিয়ে বাইক সমেত দাঁড়িয়ে আছে। বান্দাদের খোঁজ নেই। বারবার হর্ন বাজানোর পর তারা বাড়ির ভেতর থেকে তড়িঘড়ি করে বেরিয়ে আসে। মাহিরা ভাইয়ের মুখ দেখে বুঝে নেয় মনের খবর, তাই বলে, ভাইয়া ব্যাগ গোছাতে দেরি হয়ে গেছে একটু। মাশরাফি আর কিছু না বলে বলে, তাড়াতাড়ি বস, আমার লেট হচ্ছে। 3 জন চেপে চুপে বাইকে বসে। মাশরাফি বলে, দুজন ভালো করে ধরে বসিস, আমার বাইক স্টার্ট দেওয়ার পর চিকনের ঠেলায় ছিটকে পড়িস না। মাহিরা, না না, ধরে বসছি। এই সারাহ, আমাকে ধরে বস। সারাহ মাহিরার ঘাড়ে হাত রাখে, শক্ত করে চেপে ধরে। বাইক স্টার্ট দিতে সারাহ বয়ের সামনের জনের শার্ট খামচে ধরে। মাশরাফি একবার ঘাড় ঘুরিয়ে দেখে সেই হাতের অবস্থান। কিছু না বলে আবার সামনে তাকিয়ে বাইক চালাতে মন দেয়। বেশ সাবধানে তার সহিত মাশরাফি বাইক চালাচ্ছে।
ধীরে ধীরে এগোচ্ছে। মাহিরা বিরক্ত হয়ে বলে, ভাইয়া এর চেয়ে হেঁটে গেলেও তো আরও আগে পৌঁছাতে পারবো। মাশরাফি, তো জানা বারণ কে করছে? মাহিরা, একটু জোরে চালাও না, দেরি হয়ে যাচ্ছে তো। মাশরাফি, হ্যাঁ জোরে চালাই আর পিছনেরটা উড়ে যাক। সারাহ, না না ভাইয়া আপনি জোরে চালান, আমি শক্ত করে ধরছি, পড়ব না। মাশরাফি, বুঝিস কিন্তু কিছু হলে দোষ কিন্তু আমাকে দিতে পারবি না। এই বলে মাশরাফি জোরে বাজায়। কিছু দূর আগাতেই বিপরীত দিকে থেকে দিয়ে আসে একটি প্রাইভেট কার। মাশরাফি আপ্রাণ চেষ্টা চালায় পাশ কাটিয়ে যেতে। হঠাৎ একটা জোরালো ধাক্কায় এক পর সব শুনশান, কানে কোনো শব্দ আসছে না, কেবল লোকজনের ছুটাছুটি। এরপর চোখের সামনে নেমে আসে আধার, ভেসে ওঠে আপন মানুষগুলোর চেহারা, ফুটে ওঠে সুসময়ের স্মৃতি। তারপর আর কিছুই মনে নেই। দুপুর 2টা, শিকদার বাড়ির লোকজন সব হাসপাতালের করিডরে, সবার চোখে মুখে চিন্তার ছাপ, চোখ ভর্তি অস্ত্র। হাহাকারের চারপাশ যেন থমকে গেছে। তাজা 3টা প্রাণ আজ মৃত্যুর মুখে। মনিরা বেগম, সায়রা বেগম চিৎকার করতে করতে এক পর্যায়ে জ্ঞান হারায়। মিথিলা ও আতিয়া আছে তাদের কাছে। রনকের ফোন 2বার বেজেও কেটে গেছে। ওয়াশরুমে থাকায় কল রিসিভ করতে পারেনি। 3বার বাজতেই রিসিভ করে সালাম দিতে তার ছোট চাচা ওপাশ থেকে বলে, ফোন থাকে কই তোদের? একজনকেও দরকারে পাওয়া যায় না। রনা, ওয়াশরুমে ছিল, কি হয়েছে? গলার স্বর এমন লাগছে কেন? ইশতিয়াক, তোর বইয়ের ফোন কই? ওরে এতবার কল দিই, জেদের চটে কল ধরতেছে না। ভাই বোন মরলে জেদ নিয়ে বসে থাকতে বলিস। রওনাক, তুমি বলবা কি হয়েছে? ইশতিয়াক, সারাহ মাহিরা মাশরাফির বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে আছে, ডাক্তার বলছে ঢাকায় নিয়ে যেতে। রওনাক, ইন্না নিল্লা, কখন? ইশতিয়াক পুরো ঘটনা খুলে বলে, সাথে বলে ওখানে সব ঠিকঠাক করে রাখতে। রওনাক, তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে রাখবো। যত দ্রুত সম্ভব নিয়ে আসার ব্যবস্থা করো। কম্পিত গলায় বলে। কল কেটে সিরাতকে ডেকে বলে দরজার নক করে দিতে। সে ছুটে বেরিয়ে যায়। তাকে প্রশ্ন করার সুযোগটা অবধি দিল না। সে রুমে এসে ফোন ধরতেই দেখে ভাই ছোট চাচার নাম্বার থেকে অনেকগুলো কল। তার হৃদয় একটু কেঁপে ওঠে। সে কল লাগায়, ভাইয়ের নাম্বারে 2বার বাজতেই রিসিভ হয়। ওপাশের কথা শুনতে হাত থেকে ফোনটা পড়ে যায়। হাউমাউ করে কেঁদে ওঠে। বুঝে নেয় রওনাক কেন এভাবে বেরিয়েছে। নাহিল সিরাতের কান্নার আওয়াজ পেতেই নিজের ঘর থেকে ছুটে আসে। তাকে কাঁদতে দেখে 2 হাতে জড়িয়ে ধরে। সিরাতও একটা মানুষ পেয়ে তাকে জড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকে। ছোট্ট নাহিল গায়ে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে থাকে। অ্যাম্বুলেন্সে তোলা হয় 3 জনের ক্ষত বিক্ষত শরীর। মাশরাফি পায়ে ও শরীরে বিভিন্ন স্থানে আঘাত পায়। মাহিরা মাঝে থাকায় আঘাত তুলনামূলক কম। সবচেয়ে বেশি আঘাত যে পেয়েছে সে হলো সারাহ। মাথা, কোমর সহ হাত পা প্রায় প্রতিটা জায়গায় তার আঘাত লেগেছে। পিছনে থাকায় ধাক্কা লেগে সিটকে মাঝ রাস্তায় পড়েছে। অ্যাম্বুলেন্সের সাইরেন বেজে ছুটে চলে ঢাকার উদ্দেশ্যে। গল্প সমাপ্তির প্রণয়।